presenting. All right. So let's start. So welcome everyone to have another session. এই সেশনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আশিক ভাই, আশিক উজ্জামান ভাই. He's been in the industry for more than 20 years. তার জাভার experience almost same 20 years. So we'll be able to know a lot from his experience. Currently আশিক ভাই কাজ করছেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে মার্কেটা ইনকর্পোরেশন ক্যালিফোর্নিয়া। এছাড়াও উনি এর আগে রোকু আইএনসিতে কাজ করেছেন, অ্যাডোবিতে কাজ করেছেন, টিউব মোগলে কাজ করেছেন, স্পেশালি সেলসফোর্সে উনি অনেক দিন ছিলেন। ইন্টারেস্টিংলি আশিক ভাইয়া হচ্ছে পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, আমাদের বাংলাদেশে উনি অনেক দিন কাজ করেছেন। সো ইউএসএ তে মাইগ্রেট করার পরে উনি আমাদের প্রায় মাঝে মাঝে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে সেশন নিয়ে থাকেন, আমাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করেন, হুইচ ইজ এক্সট্রিমলি আমরা বেনিফিটেড হই। So we'll go ahead with our next session, which is the role of issuers processor in the payment ecosystem. এখন বর্তমানে বাংলাদেশে সর্ট অফ একটা চলতেছে, তাই না, একটা ইরা চলতেছে, যেটা হচ্ছে যে আমরা খুব ফিনটেক নিয়ে এক্সাইটেড। আমরা হচ্ছে ফাইন্যান্সিয়াল, বিশেষ করে স্পেশালি বিকাশ, রকেট এবং সিমিলার যে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম আছে, এগুলো নিয়ে আমরা সবাই খুব বেশি জানি এবং খুব বেশি আলোচনা করি। সো এই পার্সপেক্টিভ থেকে এই সেশনটা আই এম শিওর যে এভরিওয়ান উইল এনজয় দিস সেশন। আশিক ভাই, গো হেড। থ্যাংক ইউ বজলুর, থ্যাংক ইউ এভরিওয়ান। আপনারা কষ্ট করে এই ভার্চুয়াল কনফারেন্সে আমাদের সাথে জয়েন করেছেন। আই এম ভেরি হ্যাপি। বজলুরের সাথে তো আমি অনেকদিন ধরেই কানেক্টেড, এবং এই প্যানেলের অনেক স্পিকারের সাথেও আমি পার্সোনালি কানেক্টেড, এবং আই লাইক দিস ইনিশিয়েটিভ ভেরি মাচ। সো আই এম ভেরি হ্যাপি টু বি amongst you here. বজলুর আমার ব্যাকগ্রাউন্ড তো একটু বললই, তো আমি ওভারঅল আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ জাভা ডেভেলপার, ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার ফর এ লং টাইম। আমি রিসেন্টলি গত বছর দেড়েক ধরে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে মুভ করেছি, যদিও ওখানে অনেক ডিজাইনার আর্কিটেকচারের কাজ আছে, বাট আই হ্যাভ মুভড ইনটু লিডারশিপ রাদার দেন অ্যাকচুয়াল কোডিং। বাট স্টিল যেহেতু অনেকদিন ধরে কাজ করেছি, আমার জাভা বা লার্জ স্কেল ডিস্ট্রিবিউটেড সিস্টেমের উপর আমার খুব আগ্রহ আছে। তো সেটা থেকে আমি যে টপিকটা আজকে চুজ করলাম, ওটা হচ্ছে যে আমি যে নতুন কোম্পানিটাতে কাজ করতেছি, এটা একটা খুব ওয়ান অফ দি ফার্স্ট মডার্ন কার্ড ইস্যুইং প্ল্যাটফর্ম বলি আমরা, বা ওয়ান অফ দি লার্জেস্ট ইস্যুয়ার প্রসেসর্স ইন দ্য ওয়ার্ল্ড। অলদো অনেক স্মল স্টার্ট আপ, কিন্তু ইম্প্যাক্ট ইজ ভেরি হাই। তো আমি অন্যান্য বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, সিআরএম, অ্যাডটেক, হেলথ কেয়ার, অনেক কিছুতে। তো ফিনটেকে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, যেহেতু এখানে এখন ঢুকেছি আমার শিখতে হচ্ছে। তো তখনই আমি ভাবলাম যে খুবই ইন্টারেস্টিং একটা সেক্টর, পার্টিকুলারলি বাংলাদেশে তো ফিনটেক সেক্টর ইজ ভেরি বুমিং। বিকাশ ইজ জাস্ট ওয়ান অফ দি মেনি এক্সাম্পলস। তো আমি ভাবলাম যে এটা ইট মে বি রিলেভেন্ট, বাট যে আমি এই প্রেজেন্টেশনে এই টকে যে জিনিসগুলো কাভার করব, ওগুলো আমি কাভার করবো ইন দি পার্সপেক্টিভ অফ ইউএস, যেহেতু এখানকার ফিনটেক রেগুলেশনের ওপর বেস করে এই সিস্টেমগুলো ডেভেলপ করা। কান্ট্রি টু কান্ট্রি বা রিজিয়ন টু রিজিয়ন একটু ডিফার করে, কিন্তু আমরা একটা গ্লোবাল ইস্যুইং প্রসেসিং প্ল্যাটফর্ম মার্কেটে, আমাদের প্রেজেন্স গ্লোবালি, বাট দ্য ফিনটেক রেগুলেশন বিভিন্ন রিজিয়নে বিভিন্ন রকম হয়। তো ওই কারণে আমাদের সিস্টেমও ওই জিনিসগুলোর প্রতি সেন্সিটিভ, লাইক বেসড অন জিওগ্রাফি আমাদের সিস্টেম শুড বি এবল টু হ্যান্ডেল ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্কফ্লোজ অর বিজনেস রুলস অর অনবোর্ডিং রুলস অ্যান্ড সো অন। তো এই জন্য আমি এই সিস্টেমটাতে আপাতত ইউএস ইস্যুয়ার প্রসেসরদের রোল ইন ইউএসএ এই অংশটা একটু বেশি কভার করার চেষ্টা করবো। আপনারা মোরলেস হয়তো 90% ওভারল্যাপিং, কিছু 10% গ্যাপ থাকবে, এটা আই এম অ্যাজিউমিং ইউ ক্যান ফিগার দিস আউট। সো উইথ দ্যাট ইন মাইন্ড, বেসিক্যালি আমার লিঙ্কডইন আর ব্লগের পোস্টটা দিয়ে দিলাম। আপনারা যদি কানেক্ট করতে চান এই টকের পর বা যে কোনো সময়, প্লিজ ফিল ফ্রি টু নক মি ইন লিঙ্কডইন অ্যাজ ওয়েল। সো উইল স্টার্ট উইথ ফিনটেক। তো অবশ্যই টেকনোলজি রিলেটেড টু ফাইন্যান্স অর ইন দি ফাইন্যান্স এরিয়া। তো ফিনটেক অনেক ভ্যাস্ট টপিক। সো আমরা আজকের টকটা একটু ফোকাস করি কার্ড নিয়ে। আমরা যে কার্ড
ট্রানজেকশন করি, তো কি কি ধরনের কার্ড আমরা ইউজ করি। সো অফকোর্স মেজর দুইটা কার্ড আমরা যেটা ভাবি এটা হচ্ছে ডেবিট এবং ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড, বাট ওটারই বেশ কিছু ভ্যারিয়েশন আছে। যেমন চার্জ কার্ড আছে, যেটা আপনি অনেকটা ক্রেডিট কার্ডের মতোই, বাট মাস শেষে টাকাটা দিয়ে দিতে হবে। ক্রেডিট কার্ড হচ্ছে আপনি মাস শেষে দিয়ে দিতে পারেন অথবা ইনস্টলমেন্টে ওভার এ লং পিরিয়ড অফ টাইম দিতে পারেন। ডেবিট কার্ড বেশ কয়েক ধরনের আছে। সিগনেচার ডেবিট কার্ড হচ্ছে আপনার যখন সাইন করার দরকার হয়, পিন ডেবিট কার্ড যখন আপনার নাম্বার দিতে হয়। এটিএম কার্ড আর পিন ডেবিট কার্ড প্রায় একই, কিন্তু পিন ডেবিট কার্ড বড় কার্ড নেটওয়ার্কদের লোগো থাকে, বেসিক্যালি তাদের নেটওয়ার্ক রেইল ইউজ করে, যেমন ভিসা, মাস্টার কার্ড, ডিসকভার। আর এটিএম কার্ড ওই কার্ড নেটওয়ার্কগুলোর নেটওয়ার্ক রেইল ইউজ করে না। প্রিপেড কার্ড হচ্ছে অনেকটা গিফট কার্ডের মতো, আপনি টাকা দিয়ে আগে প্রি ফান্ড করে রাখলেন, $100 একটা প্রিপেড কার্ড বা গিফট কার্ড কিনলেন। অনেক সময় ধরা যাক একটা স্টোর বা কোম্পানি বা ম্যাসিস, তারা তাদের নিজেদের কার্ডও ইউজ করতে পারে। তো ওগুলার ডিটেলে যাচ্ছি না, বাট এই জিনিসগুলো হচ্ছে ফিজিক্যাল কার্ড। এর বাইরেও আছে ভার্চুয়াল কার্ড আছে। ইদানিং খুব পপুলার, আমি যে প্রজেক্টটা বেশ কয়েকটা প্রজেক্ট ম্যানেজ করি, তার মধ্যে একটা হচ্ছে টোকেনাইজড কার্ড বা ডিজিটাল ওয়ালেট টোকেন বলে। আপনারা আপনাদের আইফোন বা গুগল পেতে বা স্যামসাং এ ওয়ালেটে দেখবেন অনেক ধরনের কার্ড আপনি টোকেনাইজ করে রাখতে পারেন। তো বললে তো অনেকগুলো জিনিস বলা যায়। মেবি কোশ্চেন এন্ড আনসার সেশনে যদি পার্টিকুলার কোনো এরিয়া আপনাদের ইন্টারেস্ট থাকে, আই উইল ফোকাস অন ইট, বাট রাইট নাও আই উইল মুভ ইনটু দি এরিয়া যে চেক বা ট্র্যাডিশনাল চেক বা ওয়্যার ট্রান্সফার বা আদার মিনস ক্যাশ, আদার মিনস অফ মানি মুভমেন্টের চেয়ে কার্ড বেসড মানি ট্রানজেকশন এখন অনেক পপুলার হয়ে গেছে বিভিন্ন কারণে। সিকিউরিটি বলেন, কনভিনিয়েন্স বলেন, স্কেলিং ইজিয়ার, যেহেতু এখন সব সিস্টেমেরই ট্রানজেকশন সিস্টেমেরই ব্যাক এন্ডে সফটওয়্যার সিস্টেম কাজ করতেছে, কোনো একটা লার্জ স্কেল ডিস্ট্রিবিউটেড সিস্টেম এটা হ্যান্ডেল করতেছে, এবং একটা বা দুইটা সিস্টেম না, একটা কমপ্লিট ইকোসিস্টেম কাজ করতেছে, এ লার্জ বডি অফ systems joining together to form a payment rail or a payment network or a payment ecosystem. So আমি একটু হাইলাইট করার চেষ্টা করব যে এই পেমেন্ট ইকোসিস্টেমে মেজর প্লেয়ার কারা। কারণ সো মেনি প্লেয়ার্স আর ইনভলভ যে সবাইকে হয়তো টাচ করবো না, শুধু মেজর প্লেয়ারদেরকে টাচ করব। তো আমি একটা ভাবলাম যে এই জিনিসটা এক্সপ্লেন করতে গেলে সবচেয়ে ভালো হয় আমি যদি একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করি। তো এক্সাম্পলটা হচ্ছে এরকম যে আমি ধরা যাক আমি সান ফ্রান্সিসকোতে, আমি একটা কফি শপে কফি কিনতে যাচ্ছি। আমরা এখানে স্টারবাকস প্রচুর খাই। তো একটা যখন আমি কফি খেতে গেলাম, তখন আমি যখন একটা কার্ড সোয়াইপ করলাম, আমার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, আমার প্রায় 3 সেকেন্ডের মতো ওয়েট করতে হচ্ছে। ট্রানজাকশনটা যাচ্ছে, অথরাইজ হচ্ছে, আইদার অ্যাপ্রুভ বা ডিক্লাইন হচ্ছে, আমার ফান্ড থাকলে অ্যাপ্রুভ হচ্ছে, ব্যাক করতেছে। তো এই যে 3 সেকেন্ড, এই 3 সেকেন্ডের মধ্যে আসলে কি হচ্ছে, এই জিনিসটা আমার মনে হয় খুব ইন্টারেস্টিং হবে আপনাদের সবার জানার জন্য। ওই অংশটা আমি একটু হাইলাইট করবো আজকের সেশনটায়। তো আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি, যে প্রথম অংশটা হচ্ছে আমি আমি অ্যাজ এ কনজিউমার কফি খেতে চাই, সো আমি একটা মার্চেন্টের শপে গেলাম। সো মার্চেন্ট হচ্ছে ফার্স্ট পার্টি ইনভলভ ইন দিস হোল ইকোসিস্টেম, বিকজ মার্কেট আপনার কাছে, এই মার্চেন্টই আপনার কাছে কফিটা বিক্রি করতেছে, আপনাকে সার্ভ করতেছে কফিটা, রাইট, যার এগেইনস্টে ইউ উইল হ্যাভ টু পে। তো দ্যাটস স্টেপ ওয়ান। তো মার্চেন্টের এখন নিডস সাম ওয়েজ আপনার কাছ থেকে পেমেন্টটা কিভাবে নেবে, রাইট? সো ক্যাশ ওয়াজ ডমিনেন্ট ফ্যাক্টর ইন দি পাস্ট। তারপর আগে প্রচুর চেকও নিত। তো মোর অর মোর স্টোর গুলা এখন ডিজিটাল ট্রানজাকশনে বা ডিজিটাল পেমেন্ট মেথডে চলে যাচ্ছে। অ্যাটলিস্ট সাম লেভেল অফ ডিজিটাল পেমেন্ট অ্যাকোয়ারিং সিস্টেম প্রায় সব মার্চেন্টেরই, অধিকাংশ মার্চেন্টেরই আছে। তো ওই ওই অংশটাকে আমরা বলি অ্যাকোয়ারিং, লাইক আপনার পেমেন্টটা অ্যাকোয়ার করা, আপনার কাছ থেকে টাকাটা নেওয়া অনেকটা। সো ক্যাশের বদলে যখন কার্ড হচ্ছে, তার মানে আপনার ডেবিট কার্ড ধরা যাক আপনি চার্জ করতেছেন, যে আপনি একটা কফি কিনলেন $4.45। তো ওই $4.45 মার্চেন্ট আপনার কাছ থেকে অ্যাকোয়ার করতে হবে। তো ওখানে বড় নেক্সট বিগ পার্টি হচ্ছে অ্যাকোয়ারার বা
স্টেপ 3 আপনি দেখবেন যে অ্যাকোয়ারার প্রসেসর বলতেছি, আমি স্টেপ 2টা স্কিপ করে যাচ্ছি, বাট আই উইল কাম ব্যাক। সো এই পেমেন্টস ইকোসিস্টেমে মেজর 3টা প্লেয়ার অ্যাকচুয়ালি। একটা হচ্ছে কার্ড নেটওয়ার্ক, একটা হচ্ছে অ্যাকোয়ারার, আর একটা হচ্ছে ইস্যুয়ার বা অ্যাকোয়ারার প্রসেসর এবং ইস্যুয়ার প্রসেসর। এই 3টা হচ্ছে যারা মেইন টেকনিক্যাল কাজটা করে, এই পুরো বিজনেসটা অ্যাকোমোডেট করে। কিন্তু অ্যারাউন্ড দেম লট অফ আদার সিস্টেমস হ্যাজ ডেভেলপড, যাতে তারা তাদের কাজটা করতে পারে। এজন্য অন্যান্য অনেকগুলো সিস্টেম, সাপোর্টিং সিস্টেম ডেভেলপ করছে, যারা নিজেরাও অনেক বিগ প্লেয়ার। লাইক তাদেরকেও ভিসা বা মাস্টার কার্ডের চেয়ে ছোট নাও হতে পারে, বড় হতে পারে, বা অত বড় না হলেও দে আর বিগ প্লেয়ার ইন দ্যাট ইকোসিস্টেম। তো অ্যাকোয়ারের কাজটা কি? অ্যাকোয়ারের কাজটা হচ্ছে আপনার আপনার কাছ থেকে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ইনফরমেশনটা নিয়ে নেটওয়ার্কের কাছে পাঠিয়ে দেবে যে আহ, দেখো এটা কি, এটাতে ফান্ড আছে কিনা, অথবা এই ট্রানজেকশনটাকে আমি অ্যাপ্রুভ করবো কিনা। এই জিনিসটাকে বলে পেমেন্ট অথরাইজেশন। পেমেন্ট অথরাইজেশনের জন্য ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে অ্যাকোয়ারের কাজ। তা আপনি দেখবেন এই অ্যাকোয়ারার আর মার্চেন্টের মাঝখানে একটা সেকেন্ড স্টেপ আমি অ্যাড করেছি, এটা হচ্ছে পেমেন্ট ফ্যাসিলিটেটর। ওয়ান অফ দি থিং হচ্ছে যে অ্যাকোয়ারাররা অনেক বড়, যেমন ধরা যাক জেপি মর্গান চেজ। জেপি মর্গান চেজের যদি একটা স্টারবাক্সটা অনেক বড় কোম্পানি, দে ক্যান অ্যাফোর্ড এনিথিং, বাট একটা ছোট মার্চেন্ট যখন জেপি মর্গান চেজের কাছ থেকে অ্যাকোয়ারিং এর মেশিন নিতে যাবে, তাদের একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে হয়, অনেক লম্বা প্রসিডিওর, তাদের ক্রেডিট ভালো থাকতে হবে, হিস্ট্রি ভালো থাকতে হবে, তখন তাকে দিবে। বেশ হার্ডওয়্যার আছে, ইনস্টলেশনের ব্যাপার আছে, এগুলো বেশ সময় লাগে। তো যখন ছোট কোম্পানিগুলো শুরুতে তৈরি করে, তারা এত বড় রিস্ক নিতে চায় না। তারা যেটা করে বলে যে আমি আমার ব্যবসা তো অত ভালো নাও হতে পারে, আমি এত টাকা পয়সা চার্জ করে ওদের সাথে কি কাজ করবো কিনা। তো এই জন্য একটা একটা মিডল লেয়ার তৈরি হয়েছে, ওটা হচ্ছে পেমেন্ট ফ্যাসিলিটেটর। পেমেন্ট ফ্যাসিলিটেটররা আপনাকে রাইট অ্যাওয়ে ইনস্ট্যান্টলি আপনার মার্চেন্ট পেমেন্ট অ্যাকোয়ারিং এর জন্য, যাতে আপনি ট্রানজেকশন অ্যাকসেপ্ট করতে পারেন, ওই সেট আপগুলো আপনাকে করে দিবে। যেমন ধরেন আপনি আপনি আম, ঢাকাতে ওই জিনিসটা আমি জানি না এখনো শুরু হয়েছে কিনা, আপনাদের কাছ থেকে জানতে চাইবো। বাট আপনি জাস্ট একটা, ওই আমাদের ফুড ট্রাকের দোকান থাকে না, যে আমরা ট্রলি ঠেলে ঠেলে ভাপা পিঠা বিক্রি করলাম, ওইরকম এখানে যেগুলো ভ্রাম্যমান ফুড ট্রাক, তারা হয়তো একটা আইফোন বা একটা আইপ্যাডের মধ্যেই একটা পে ফ্যাক বা পেমেন্ট ফ্যাসিলিটেটর ইউজ করে ইমিডিয়েটলি তারা আপনার কার্ডের ইনটেক নিতে পারতেছে, ট্রানজাকশন নিতে পারতেছে, রাইট? তো তার কারণ হচ্ছে হয়তো স্কোয়ার রেজিস্ট্রারের একটা একটা পয়েন্ট অফ সেলস তারা কিনে নিছে বা তাদের সাথে কন্ট্রাক্ট করছে। তো স্কোয়ার যেটা করে, তারা ওই চেজ পেমেন্ট টেক বা যারা অ্যাকোয়ারার, তাদের সাথে তাদের এগ্রিমেন্ট আছে যে তুমি তো মিলিয়ন মিলিয়ন মার্চেন্টের কাছে পৌঁছাতে তো তোমার সময় লাগবে, বা সবাই তোমার কাছে আসবে না। আই উইল ফিগার আউট মার্চেন্টরা কে কোথায় আছে, ছোট দোকান, বড় দোকান, ট্রলি, রোমিং ট্রাক, আমি তাদের কাছে এই আমার মেশিন ইনস্টল করে দিব অ্যাকোয়ার করার জন্য। বেসিক্যালি আমি তাদের পেমেন্টটা ফ্যাসিলিটেট করব, আমি তাদের পেমেন্ট ট্রানজেকশনটা ক্যাপচার করে তোমার কাছে পাঠিয়ে দিব অ্যাকোয়ারিং এর জন্য। এই মাঝখানের লেয়ারটা হচ্ছে পেমেন্ট ফ্যাসিলিটেটর। যেমন স্কোয়ার খুবই ফেমাস, এখানে বিগ কোম্পানি, টোস্ট ইজ অ্যানাদার ওয়ান, দেয়ার আর মেনি আদার, পেফ্যাক্স। তো অনেক পেমেন্ট ইকো সিস্টেম ডায়াগ্রামে দেখবেন তারা পে ফ্যাক্টটাকে ঠিক আলাদা করে দেখায় না, দে পুট ইট অ্যাজ পার্ট অফ অ্যাকোয়ারের, যে পেমেন্টের তো নিজেরই অ্যাকোয়ারিং মেশিন এবং এভরিথিং আছে, সো তোমার পে ফ্যাক্ট দরকার নেই। বাট জাস্ট ফর প্র্যাকটিক্যাল পারপাস অনেক জায়গায় গেলে দেখবেন অ্যাকচুয়ালি দ্য রিয়েলিটি যে স্কোয়ার অনেক জায়গায় অনেক মেশিন দখল করে ফেলছে, অনেক সব দখল করে ফেলছে। সো আই থট যে ইট উড বি গুড টু পুট ইন দ্য পিকচার। দ্য সেকেন্ড হচ্ছে অ্যাকোয়ারার। নাও অ্যাকোয়ারার আমব্রেলার আন্ডারে আমরা দুটা মেজর প্লেয়ার দেখতে পাই, একটা হচ্ছে অ্যাকোয়ারিং ব্যাংক আর একটা হচ্ছে অ্যাকোয়ারার প্রসেসর। অ্যাকোয়ারিং ব্যাংক হচ্ছে ধরা যাক ওয়েলস ফার্গো বা জেপি মর্গান চেজ। তাদের কাজ হচ্ছে যে যেই মার্চেন্ট গুলো এই ট্রানজেকশন নিবে, তাদের তো একটা অ্যাকাউন্ট থাকতে হবে তাদের সাথে, মাস শেষে একটা রিপোর্ট দিতে হবে কত টাকা পয়সা ট্রানজেকশন হয়েছে, তারা কত ফি কেটে রাখলো, অল, এবং যদি সার্ভিস কোনো কারণে ডিসরাপশন হয় তারা সাপোর্ট দিবে, হেল্প দিবে। যদি কোনো ফ্রড হয়, আপনি ফান্ডে টাকা নাই কিন্তু কেউ চার্জ করলো, তখন কি হবে।
বা ডাবল চার্জ করলো, অ্যান্ড অল দিস থিংস। একই মেশিনে দুইবার পরপর ইউজ করলো মার্চেন্ট, আপনি খেয়াল করলেন না, অল দিস থিংস। সো অ্যাকোয়ারার প্রসেসর, অ্যাকোয়ারাররা অনেকগুলো সার্ভিস দেয়। সো দে আর এ ব্যাংক, কারণ তাদের কাছে ওই মার্চেন্টের টাকা থাকে, বা তার মার্চেন্টের অ্যাকাউন্ট ওখানে আছে যেখানে টাকা আছে। মানি মুভমেন্টের একটা পার্ট তারা হ্যান্ডেল করে নেটওয়ার্ক এবং ইস্যুইং ব্যাংকের সাথে। আর আরেকটা হচ্ছে অ্যাকোয়ারার প্রসেসর। তো অনেক ব্যাংক নিজেই এই ট্রানজেকশন গুলা, প্রসেসর মানে সফটওয়্যার পার্টটা চলে আসতেছে, ট্রানজেকশন প্রসেসিং এর পার্টটা। অনেক ব্যাংক বলে যে আমাদের কাজ তো হচ্ছে ফাইন্যান্সিয়াল অংশটা, রাইট? আমরা উই আর গুড অ্যাট কিভাবে একটা বিজনেস বা একটা কনজিউমারকে এনে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়, তাদের টাকা ডিপোজিট করা যায়। সফটওয়্যার লেখা তো আমাদের স্পেশালাইজেশন, অনেক ব্যাংকের না, বড় ব্যাংকগুলোর অবশ্যই। অনেক ব্যাংকেরই ওটা কোর বিজনেস এরিয়া না, রাইট? প্রত্যেকে তার যে নিশ ওই অংশটায় কাজ করার চেষ্টা করে। তো এই জন্য অনেক অ্যাকোয়ারিং ব্যাংক তাদের ট্রানজেকশন প্রসেসিং এর এই ডিস্ট্রিবিউটেড সিস্টেম ডেভেলপমেন্টের পার্টটা নিজেরা না করে কোন একটা অ্যাকোয়ারার প্রসেসর কোম্পানির সাথে কাজ করে। যেমন জেপি মর্গান চেজ এর নিজস্ব একটা অ্যাকোয়ারার প্রসেসর সিস্টেমই আছে, এটা হচ্ছে চেজ পেমেন্টে। তো আরো অনেক, যেমন স্ট্রাইপ হচ্ছে সবচেয়ে নাম করা অ্যাকোয়ারার প্রসেসর গুলোর একটা ওয়ার্ল্ড ওয়াইড, প্রবাবলি দ্য লার্জেস্ট। তারা এখনো পাবলিক হয়নি, লেট স্টেজ আইপিও। তো ওদের কাজ হচ্ছে যখন আপনি কফিটা পারচেস করার জন্য কার্ড সোয়াইপ করলেন, পেফ্যাক বা স্কোয়ার তাদের পয়েন্ট অফ সেলস থেকে আপনার জিনিসটা, এই কার্ডের ডিটেলসটা নিয়ে পাঠিয়ে দিল ওই অ্যাকোয়ারার প্রসেসরের কাছে, চেজ পেমেন্ট টেক অথবা স্ট্রাইপ। স্ট্রাইপ আপনার এই কার্ডের ডিটেলস পড়লো, সো ইউ স্টার্টেড ইউজিং নাও দ্য পেমেন্ট সিস্টেমের পুরো রেলটা, রাইট? সো যখন রিকোয়েস্ট আসলো স্ট্রাইপের কাছে, তখন স্ট্রাইপ কার্ডের ইনিশিয়াল ডিজিট গুলো দেখে, আমরা যেমন বলি বিন, ব্যাংক আইডেন্টিফিকেশন নাম্বার, একটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে দেখবেন 16টা ডিজিট থাকে। তো ওই 16টা ডিজিটের প্রথম 6টা ডিজিট অনেক কিছু বলে, যে এটা কি ভিসার কার্ড নাকি মাস্টার কার্ডের কার্ড নাকি ডিসকভারের কার্ড নাকি এমএক্স এর কার্ড, এন্ড সো অন। ইভেন ভিসার কার্ড হলেও, ধরা যাক ভিসার কার্ড, আমার এই পার্টিকুলার এক্সাম্পলটাই ধরা যাক আমি একটা ব্যাংক অফ আমেরিকার ভিসা কার্ড, মার্কেটার একটা ভিসা কার্ড ইউজ করতেছি। তো ওই অ্যাকোয়ারার প্রসেসর ওই ইনিশিয়াল ডিজিট গুলা দেখে এবং তাদের নিজস্ব কনফিগারেশন দেখে ভিসার কাছে পাঠিয়ে দিবে যে আচ্ছা আচ্ছা, এই ট্রানজেকশনটা আমার তো, এই ট্রানজেকশনটা ভিসার কাছে ফরওয়ার্ড করতে হবে, অথবা মাস্টার কার্ড অথবা অন্য কিছু, রাইট? তো এটা হচ্ছে তাদের কাজ। নাও একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে আপনি যখনই সোয়াইপ করলেন যে পেমেন্ট ফ্যাসিলিটেটরটাতে, step 2, the clock started counting, right? You have 3 seconds. By that time the response should come back to this terminal, this point of sales machine, otherwise it will time out. So usually it's like only a few 100 milliseconds from one step to another, especially the initial phases, কারণ তারা খুব বেশি লজিক প্রসেসিং ইনিশিয়ালি করতে হয় না। লজিক প্রসেসিং আপনারা দেখবেন যে মোস্ট অফ দি প্রসেসিং আসলে ইস্যুয়ার প্রসেসর করে, যেমন আমরা যে অংশটা বসে আছি। তো অ্যাকোয়ারার প্রসেসর এই রিকোয়েস্টটা নিয়ে ফরওয়ার্ড করে দিল ভিসার কাছে। ভিসার কাছে তো অনেক ধরনের ট্রানজেকশন আসে চারিদিক থেকে। মার্চেন্টের ট্রানজেকশন জাস্ট ওয়ান অফ দি মেনি থিংস দ্যাট কাম টু দেম, রাইট? তো ভিসার নিজস্ব লার্জ কনফিগারেশন সার্ভার্স আছে, প্রচুর হাইলি ডিস্ট্রিবিউটেড লার্জ স্কেল। ভিসা তো অ্যাকচুয়ালি ওয়ান অফ দি মোস্ট হাই টিপিএস দ্যাট আই হ্যাভ হার্ড অফ। লাইক তাদের ট্রানজেকশন পার সেকেন্ড তারা সাপোর্ট করে, আমি শুনলাম 50,000 পার সেকেন্ড। সো 50,000 পিএস ইজ এ হিউজ ডিল। তো যাই হোক, ও ভিসা যখন দেখে যে তারাও এই বিন নম্বরটা দেখবে এবং দেখবে এই ট্রানজাকশনটাকে আমি নিজেই প্রসেস করে ফেলবো, দেখুন ভিসা প্রসেস করবে, ভিসার দেয়া কোনো কার্ড বা অন্য কিছু, ভিসার দেয়া অবশ্যই কার্ড, বাট বিভিন্ন ধরনের কার্ড থাকে, যে কতগুলা তারা নিজেরাই ট্রানজাকশন করবে, বাট অধিকাংশ ক্ষেত্রেই তারা নিজেরা করে না, তারা কোনো না কোনো ইস্যুয়ার প্রসেসরকে দিয়ে ট্রানজাকশন করে, প্রায় সব ক্ষেত্রেই। দেয়ার আর ফিউ এক্সেপশনস, বাট প্রায় সব ক্ষেত্রে। তো ভিসা দেখবে যে এই ট্রানজাকশনটা, এই কার্ডটা কার, ইস্যু কে করেছে, ভিসা তার কনফিগারেশন দেখবে, দেখে ওই ট্রানজাকশনটা ওই ইস্যুয়ারের কাছে পাঠিয়ে দেবে, হুইচ ইজ নাও দ্য নেক্সট স্টেপ। তো বাট বিফোর আই গো টু দ্য নেক্সট স্টেপ, ইস্যুয়ার
সো লেট মি রিভিজিট ব্যাক এ লিটল বিট যে অ্যাকোয়ারার। সো অ্যাকোয়ারারে আমরা দেখলাম কিন্তু দুটা অংশ, অ্যাকোয়ারিং ব্যাংক আর অ্যাকোয়ারার প্রসেসর। এবং আমরা জানলাম যে অনেক ক্ষেত্রে অ্যাকোয়ারিং ব্যাংক নিজেই অ্যাকোয়ারার প্রসেসর হিসেবে কাজ করতে পারে, যেমন জেপি মর্গান চেজ আর চেজ পেমেন্টেক জেপি মর্গান চেজেরই একটা ইন্টারনাল গ্রুপ বা subsidiary, versus it can be JP Wells Fargo as a acquiring bank and Stripe as a acquirer processor. Right? So acquirer processor কাজ হচ্ছে ব্যাংকের যা যা করা দরকার, সফটওয়্যার অনুযায়ী ফ্রড ডিটেকশন যাই করা দরকার, ব্যাংক না করে ব্যাংক ওটা অ্যাকোয়ার প্রসেসরকে বললো তুমি করে দাও আমার। সো এই জন্য তারা একটা ফি রাখে বা ট্রানজেকশনের একটা পার্সেন্টেজ সবাই পায় এই জায়গায়। পেমেন্ট ফ্যাসিলিটেটর পায়, অ্যাকোয়ারার প্রসেসর পায়, তারপর নেটওয়ার্ক পায় ভিসা, অল অন ট্রানজেকশন ভলিউম। তো তারপর ভিসা হচ্ছে আমাদের ক্ষেত্রে কার্ড নেটওয়ার্ক, রাইট? তো তারা এই পেমেন্ট রিকোয়েস্টটা অ্যাকোয়ারার প্রসেসরের কাছ থেকে রিসিভ করে ইস্যুয়ার প্রসেসরের কাছে ফরওয়ার্ড করে বেসড অন এই বিনটা কোন বিন রেঞ্জের আন্ডারে পড়েছে ভিসার কনফিগারেশন দেখে। So it can be Visa, it can be MasterCard or Discover if these are debit card. American Express debit card support করে না, ওরা শুধু ক্রেডিট কার্ড করে। So if it is credit cards, any of those, শুধু এগুলোই না, এই জাপানস জেসিভি, আমেরিকাস চায়নাস আলিপে, তারপর ইউনিয়ন পে, দেয়ার আর আদার ওয়ান। সো আমি জাস্ট ইউএসএ তে যেগুলো একটু মোর প্রমিনেন্ট ওই অংশগুলোর কথা বললাম। সো আমরা এবার তাহলে মূল অংশটাতে চলে আসি, জাস্ট মেকিং শিওর গুড অন টাইম চেক। যে ইস্যুয়ার প্রসেসর। সো ইস্যুয়ার প্রসেসর যখন রিকোয়েস্টটা পায় ভিসার কাছ থেকে, তখন তাদের কাজ হচ্ছে দেখা যায় আচ্ছা এই যে পেমেন্ট অথরাইজেশনটা আসলো, লেট মি ফিগার ইট আউট, এটা কি আমারই দেওয়া কোনো কার্ড থেকে কিনা। কারণ মার্কেটা যদি কার্ডটা ইস্যু করে থাকে, তাহলেই মার্কেটার কাছে ট্রানজেকশনটা, এই কার্ডের যে কোনো কার্ডের ট্রানজেকশনটা মার্কেটের কাছে আসার কথা। সো ফার্স্ট স্টেপটা হচ্ছে মার্কেটা অথবা অন্য যে কোনো ইস্যুয়ার প্রসেসর, ডাজন্ট হ্যাভ টু বি মার্কেটা, ইট ক্যান বি স্ট্রাইপ, এগেইন স্ট্রাইপ ইস্যুইং প্রসেসিং এও কাজ করে। তারপর ইট ক্যান বি গ্যালিলিও, ইট ক্যান বি ফাইসার, ইট ক্যান বি টিসিস, দেয়ার আর মেনি আদার্স, উইল সি এ লিস্ট। তো ইস্যুয়ার প্রসেসর দেখবে যে এই কার্ডটা আমার ইস্যুইং ব্যাংকের দেয়া কার্ড কিনা বা আমার দেয়া কার্ড কিনা। যদি তাই হয়, তাহলে আমার এখন ডিসিশন নিতে হবে এই ট্রানজেকশনটা আমি কি অ্যাপ্রুভ করব, অথরাইজ করব নাকি করব না। তো তখন অনেকগুলা বিজনেস রুল ইস্যুয়ার প্রসেসরে রান করতে হয়। এই কারণে সাধারণত এই পুরো রাউন্ড ট্রিপটাতে দেখা যাবে ইস্যুয়ার প্রসেসরের প্রসেসিং টাইমটা একটু লার্জার হবে, কারণ বিজনেস লজিক এবং ডিপেন্ডেন্সি চেকিং মেজরিটি কাজটা ওর এখানেই হচ্ছে। এর আগ পর্যন্ত কিন্তু আপনি দেখবেন সবাই জাস্ট কার কাছে রিকোয়েস্টটা ফরওয়ার্ড করবো ওই ডিসিশনটা নিচ্ছে, বাট অ্যাকচুয়াল প্রসেসিংটা হচ্ছে এই স্টেপ 5 এ ইস্যুয়ার প্রসেসর করতেছে, দ্য বাল্ক চাঙ্ক অফ দি ট্রানজাকশন। এই বাল্ক চাঙ্ক অফ দি টাইম এর কাছেই যায়, আমাদের এই ইস্যুয়ার প্রসেসরের কাছেই যায়। এই কারণে এই পুরো ট্রানজাকশনের মেজরিটি অফ দি মানি বা ফি বেনিফিটটাও তারাই পায়, মেজর চাঙ্ক অফ মানি ইস্যুয়ার প্রসেসররাই রাখে। তো যাই হোক, নাও এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল ইস্যুয়ার প্রসেসরের পিকচার আমি দিচ্ছি, যে দেয়ার আর মেনি মোর থিংস একটা ইস্যুয়ার প্রসেসর করতে পারে, বাট ফর সিম্পলিসিটি এই ইউজ কেসে আমি দেখাচ্ছি যে ইস্যুয়ার বলবে যে এই কার্ডে ফান্ড আছে কিনা, হ্যাঁ আছে, এটা আমারই দেওয়া কার্ড, ওকে অ্যাপ্রুভ করে দাও, অথবা না আমার কাছে এটা ফ্রড মনে হচ্ছে, এটা রিজেক্ট করে দাও। দ্যাট ইজ ইস্যুয়ার প্রসেসরের কাজ। কিন্তু এই ইস্যুয়ারের আবার ইস্যুইং ব্যাংক আছে, ঠিক অ্যাকোয়ারার প্রসেসরের যেমন অ্যাকোয়ারিং ব্যাংক আছে, ইস্যুয়ার প্রসেসরের ইস্যুইং ব্যাংক আছে। যেমন ধরা যাক আমাদের ক্ষেত্রে মার্কেটা, আমরা নিজেরা ব্যাংক না, কারণ ফিনটেক ইন্ডাস্ট্রি রেগুলেশন ইজ ওয়ান অফ দি হার্ডেস্ট আফটার হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি লাইক হিপা। হিপা ইজ দি হাইয়েস্ট লেভেল অফ ডিফিকাল্টি অর সেন্সিটিভিটি, কারণ লোকজনের মেডিকেল ইনফরমেশন এখানে থাকে। সো রুলস আর ভেরি হার্ড, টাফ হেলথ কেয়ার সেক্টরে। সিমিলারলি এরপরই হেলথ কেয়ারের পর সবচেয়ে স্ট্রিক্ট রেগুলেশন হচ্ছে ফিনটেক সেক্টর ইউএসএ তে, আই এম অ্যাজিউমিং গ্লোবালিও তাই। তো এই কারণে যে কেউ চাইলে একটা ব্যাংক নিতে পারবেন, আপনার অনেক টাকা আছে, ডাজন্ট ম্যাটার, ইউ ক্যানট জাস্ট buy a bank or have a bank. You have to have history. You have to have many other things you have to qualify. Plus,
একটা কোম্পানি যারা দে আর গুড ব্যাংক, তাদের তাদের যে নিশ, তাদের যে স্কিল, সে তাদের যে কাজ, তারা দে উইল নট বি গুড অ্যাট সফটওয়্যার ডেভেলপমেন্ট অর ডিস্ট্রিবিউটেড সিস্টেমস ডেভেলপমেন্ট, অথবা যারা ডিস্ট্রিবিউটেড সিস্টেম ডেভেলপমেন্টে ভালো, তাদের ফোকাস হবে না কিভাবে কাস্টমারকে অফিসে এনে সুন্দর বড় অফিস দেখিয়ে একটা অ্যাকাউন্ট খোলানো যায়, এখানে $10,000 ডিপোজিট করে রাখানো যায় কিনা, চেকিং অ্যাকাউন্ট খোলা যায় কিনা। দ্যাটস এ কমপ্লিটলি ডিফারেন্ট মাইন্ডসেট। চাইলে কোনো একটা কোম্পানি তো করতেই পারে, কিন্তু দেখা যায় যে লোকজন স্পেশালাইজ করার চেষ্টা করে। এই জন্য ইস্যুইং ব্যাংক ইজ more often separate than the issuer processors. So you'll see all large scale issuer processors তারা তাদের নিজেদের কোনো ইস্যুইং ব্যাংক নাই। তারা যেমন আমরা অনেক ব্যাংক ইউজ করি, আমাদের সাটন ব্যাংক আমেরিকাতে খুবই আমরা ইউজ করি, তারপর আমেরিকার বাইরে অন্যান্য জায়গায় আমরা অন্য ব্যাংকগুলো ইউজ করি। ইদানিং নিও ব্যাংকের কনসেপ্ট আসছে, নতুন ব্যাংক, মানে মডার্ন ব্যাংক, যারা ব্রিক অ্যান্ড মর্টাল ব্যাংকের মতো না, ভেরি ফাস্ট। তো বাট যাই হোক, আপনি ইউ ক্যান ইউজ এনি আদার ব্যাংক, কারণ কার্ড নেটওয়ার্ক, ভিসা, ওরা কিন্তু আপনাকে ওই যে বিন নাম্বার, যেটা বললাম ব্যাংক আইডেন্টিফিকেশন নাম্বার বা বিন রেঞ্জে কতগুলা কার্ড নাম্বার দেয়, এটা কিন্তু তারা দেয় ওই ব্যাংক গুলাকে। সো এখন সিচুয়েশন আমেরিকার বাইরে কিছু কিছু জায়গায় চেঞ্জ হচ্ছে, যে ডিরেক্টলি নন ব্যাংক কেউ দেওয়া যায় কিনা চিন্তা করতেছে, কিন্তু তারা ওই ব্যাংক কার্ড ইস্যু করতে পারবে এই কারণেই ওই ইস্যুইং ব্যাংকগুলা। তো আমরা ইস্যুয়ার প্রসেসররা, আমরা ইস্যুইং ব্যাংকের সাথে কাজ করি, তাদের কাছ থেকে আমরা তাদের এবং ভিসার সাথে কথা বলে আমরা বিন রেঞ্জ গুলা নিই, যে বিন রেঞ্জটা আমরা কাজ করি, যে এই ব্যাংক আইডেন্টিফিকেশন নাম্বারের এগেইনস্টে আমরা কার্ড ইস্যু করতে পারবো। তো এই জন্য কার্ড ইস্যুইং ইজ এ নন ট্রিভিয়াল ম্যাটার, ইটস এ বিগ ডিল। আপনি অনেক ফান্ড রেজ করে একটা কোম্পানি স্টার্ট করে দিলেন, ইউ মে নট বি এবল টু do start issuing card. Even if you go to a bank, they will try to look forward to your background and everything. এই কারণে এই ইন্ডাস্ট্রিটাতে একটা এন্ট্রি লেভেল হার্ডেল আছে। So you have to have enough connection and background and history to be able to get into this business. তো যাই হোক, তো এই ইস্যুয়ার প্রসেসরের কাজ হচ্ছে যে হ্যাঁ, এই ট্রানজেকশনটা অ্যাপ্রুভ করো, বলে দিল, তারপর এই রিকোয়েস্টটা যেই চ্যানেল থ্রুতে আসলো, ঠিক একই চ্যানেল ইট উইল গো ব্যাক টু দি from issuer processor to card network to acquirer processor to that payment facilitators POS system, point of system, and instead of 3 seconds, probably it has been just 700, 800 millisecond or 1 second or 2 seconds by that time the whole transaction got processed, and then you take your coffee and go out. That's the whole scenario. কিন্তু একটা জিনিস দেখবেন যে হোয়াট হ্যাপেন্ড ইজ যে আমাদের প্রত্যেকের লেজারে, অ্যাকোয়ারার প্রসেসরের লেজারে, ভিসার লেজারে এবং আমাদের ইস্যুয়ার প্রসেসরের লেজারে বা ডেটাবেজে আমরা কতগুলো শুধু নাম্বার আপডেট করলাম, যে $4.45 এই জায়গা থেকে ওই জায়গায় যাবে, এখনো যায় নাই, মানি মুভমেন্ট কিন্তু হয়নি। জাস্ট আমরা সিস্টেম অফ রেকর্ড আপডেট হয়েছে যে মানি মুভ করতে হবে সামনে। কারণ মানি মুভ যদি আমরা চিন্তা করি দুই ভাবে, আগে যেটা হয়তো গাড়িতে করে অ্যাকচুয়ালি টাকা বস্তা বস্তা করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দিয়ে আসা, তো ওটা হচ্ছে মানি মুভমেন্ট, রিয়েল মানি মুভমেন্ট। এখন তো অনেক ইলেকট্রনিক্যালি, ডিজিটালি, যেমন আমেরিকার ক্ষেত্রে ফেডারেল রিজার্ভ ব্যাংক ওটা ম্যানেজ করে, অন্যান্য সব ব্যাংকের সাথে কে কার কাছ থেকে কত টাকা পাবে হিসাব করে প্লাস মাইনাস করে যাকে যত দিতে হবে অত ডেবিট বা ক্রেডিট করে দেবে। সো ওই ডেবিট বা ক্রেডিট, ওইটাকে আমরা অনেকে বলি ক্লিয়ারিং বলে টেকনিক্যালি, বা অনেকে বলে সেটেলমেন্ট, মানি সেটেলমেন্ট বা মানি মুভমেন্ট। যে কয়েকশো ব্যাংক আছে, প্রত্যেকের কাছে বারবার প্রত্যেক দিন টাকা পয়সা আদান প্রদান না করে যদি আমরা হিসাব রাখতে পারি এবং তারপরে এক সময় একসাথে ক্লিয়ার করে ফেলতে পারি, তাহলেই তো হয়। তো ওই জিনিসটাই করে অনেকে, এটাকে বলে এসিএইচ, অটোমেটেড ক্লিয়ারিং হাউস, অনেকে বলে সেটেলমেন্ট, অনেকে বলে ক্লিয়ারিং, এবং অনেক ভাবে জিনিসগুলো হয়। তো ওটা আমি স্টেপ 6-এ দেখালাম, যে ইস্যুয়ার প্রসেসর সেন্ড পেরিয়ডিক ফাইলস টু এসিএইচ নেটওয়ার্ক, আমেরিকার ক্ষেত্রে ওটা হচ্ছে নাচা নেটওয়ার্ক, ফর সেটেলমেন্ট অফ মানি মুভমেন্ট অ্যামংস্ট ব্যাংকস অ্যান্ড ইনভলভড পার্টিস। সো তার মানে আপনার কফি কেনার টাইমে শুধু কতগুলা লেজার বা রেকর্ড আপডেট হচ্ছে, অ্যাকচুয়াল মানি মুভমেন্ট হচ্ছে না। অ্যাকচুয়াল মানি মুভমেন্ট প্রবাবলি একদিন বা দুদিন পরে হচ্ছে। একটা ডেইলি ক্রন জব রান হয়, স্কেডিউল জব প্রত্যেকটা সিস্টেমে। আপনি যদি আপনার ফাইলগুলা নেটওয়ার্কে এবং আপনার এসিএইচ ক্লিয়ারিং কে না চায়, তাদেরকে পাঠাতে পারেন
একটা নির্দিষ্ট কাট অফের মধ্যে দ্যাট ডে, তাহলে ওইটা নেক্সট ডেতেই যাবে, ওই ক্লিয়ারিংটা হবে, আদারওয়াইজ পরের দিন হবে। বাট দিস ইজ ওয়ান অফ দি কুইক ওভারভিউ অফ হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। তো আমার মনে হয় যে আমি আরেকটু স্পিড আপ করবো, বাট দিস প্রবাবলি উইল গিভ ইউ সাম অফ দি আইডিয়া হু আর ইনভলভড ইন দি পেমেন্ট ইকোসিস্টেম। কার্ড ইস্যুয়াররা কি করে? কার্ড ইস্যুয়াররা অ্যাকচুয়ালি ফিজিক্যালি কার্ড প্রিন্ট করে বা ডিজিটাল কার্ড আপনার কাছে পাঠিয়ে দেয়। সো আমরা ম্যানুফ্যাকচারিং সহ সবকিছুই করি। ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তো আর আমাদের নেই, আমরা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট যে যে জায়গায় আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে ডিজাইন দিয়ে দিই। আমাদের আর তাদের সফটওয়্যার ইন্টিগ্রেট করা থাকে, যাতে তারা কনস্ট্যান্টলি আমার 2 মিলিয়ন কার্ড লাগবে, ডোরড্যাশ বা ইনস্টাকার্ট অর্ডার দিচ্ছে, নেক্সট এক সপ্তাহের মধ্যে 2 মিলিয়ন কার্ড প্রিন্ট করে তারা শিপ করে দিবে, ওই জিনিসগুলো। সো এই কার্ড ইস্যুয়াররা কার্ড ইস্যু করে, কার্ড অ্যাক্টিভেশন ডিঅ্যাক্টিভেশন হ্যান্ডেল করে, পুরো পেমেন্ট অথরাইজেশন এবং ক্লিয়ারিংটা ম্যানেজ করে। তারপর যেই পেমেন্টের যেমন এটিএম বা ডেবিট কার্ডের নেটওয়ার্ক, সরি, রেভিনিউ এক্সপেন্স, ওই জিনিসগুলো ম্যানেজ করে, ফ্রড বা ক্রেডিট রিস্ক ম্যানেজ করে, ওভারড্রাফট বা রিওয়ার্ডস, এই জিনিসগুলো ম্যানেজ করে ইস্যুয়ার প্রসেসরদের কাজ বা ইস্যুয়ারদের কাজ। আমি কতগুলো ইস্যুয়ারের নাম এখানে দিয়ে দিচ্ছি। অফকোর্স আমরা মার্কেটা ওয়ান অফ দি আর্লিয়েস্ট, অ্যান্ড আমরা অনেক সময় বলি যে মার্কেটা ক্রিয়েটেড দি মডার্ন কার্ড ইস্যুইং প্ল্যাটফর্ম। সো আমরা একটু আগে যেই কার্ড ইস্যুইং বলতেছিলাম, এগুলো হচ্ছে কার্ড ইস্যুইং প্ল্যাটফর্ম, বাট we added modern open API based payment as a service platform, we call it modern card issuing platform. So তারপর আমাদের পরপরই স্ট্রাইপ, গ্যালিলিও, আরো অনেকেই এই ইস্যুইং প্রসেসিং স্পেসটাতে আসছে। অফকোর্স দেয়ার আর আদার্স, টিসিস, ফার্স্ট ডেটা, ভেন্টি, Fees, Fiserv, all these are big. They all of them have issuing processing side as well. They are big, large companies. তাদের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, ইস্যুইং প্রসেসিং ইজ ওয়ান অফ দেম। ভার্সেস আমরা যেমন মার্কেটা বা গ্যালিলিও, আমরা উই অনলি ডু ইস্যুইং প্রসেসিং এন্ড নাথিং এলস, দ্যাটস আওয়ার নিশ। আমরা একটা জিনিস মার্কেটা প্রথম ইন্ট্রোডিউস করে, ইটস পেটেন্ট পেন্ডিং, ইট ইজ কল্ড জাস্ট ইন টাইম ফান্ডিং। ইটস প্রবাবলি ওয়ার্থ কুইকলি ভিজিটিং। সো ধরা যাক আপনাদের যেমন বাংলাদেশে আছে ফুড পান্ডা বা হাংরি নাকি, আমাদের এখানে তো ডোরড্যাশ আছে, গ্রাবহাব আছে, উবার ইটস আছে, আর অনেক আছে। অথবা আপনি গ্রসারি থেকে কিনবেন, আমাদের এখানে ইনস্টাকার্ট খুবই পপুলার। তো আমি একটা ইউজ কেস দিচ্ছি যে মার্কেটার, ধরা যাক মার্কেটার কাছ থেকে মার্কেটার ওয়ান অফ দি ক্লায়েন্ট, অফকোর্স স্কোয়ার, ইনস্টাকার্ট, ডোরড্যাশ, গ্রাবহাব, এরা সবাই মার্কেটার ক্লায়েন্ট, তারা মার্কেটার পেমেন্ট ইঞ্জিন ইউজ করে। তো ধরা যাক ইনস্টাকার্টে আপনি হয়তো 4 গ্যালন মিল্ক অর্ডার দিলেন। ইনস্টাকার্টের আপনার আইফোনের মোবাইল অ্যাপ তৈরি করে, সেটা আমি স্টেপ 1 দেখাচ্ছি ইউজার। আপনার মিল্ক লাগবে, সো আপনি 4 গ্যালন মিল্ক আপনার ইনস্টাকার্ট অ্যাপ থেকে অর্ডার দিয়ে বললেন যে আমি কস্টকোর ওই ব্র্যান্ডের 4টা মিল্ক চাই। তো ধরা যাক ইনস্টাকার্ট অ্যাপে দেখাচ্ছে এটার ভ্যালু হবে $30। সো আপনি সেন্ড দিয়ে দিলেন, কারণ ইনস্টাকার্টে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ওখানে দেয়াই আছে ক্রেডিট বা ডেবিট কার্ড। সো তারা আপনার কাছ থেকে পরে চার্জ করে নেবে। আচ্ছা, তো তারপর যেটা করে যে আপনাকে তো ফিজিক্যালি এই মিল্কটা কেউ আপনার বাসায় ডোর স্টেপ পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে হবে। সফটওয়্যার ক্যান ডু, সো হিউম্যান ইনভলভমেন্ট স্যার দেয়, রাইট? সো দ্যাটস ওয়্যার কামস দি স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে ইনস্টাকার্টের সাথে যাদের এগ্রিমেন্ট আছে, এমন ইনস্টাকার্ট ড্রাইভার, অনেকটা উবার ড্রাইভারদের মতোই, তারা তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে দেখবে যে তার নেক্সট পিক আপ লোকেশনটা কোনটা, কোথা থেকে কি নিতে হবে, নেক্সট অর্ডারটা কি। সো সে যখন তার অ্যাপ্লিকেশনে দেখতেছে, দেখে সে ড্রাইভ করে গাড়ি নিয়ে চলে গেল ওকল্যান্ড কস্টকোতে, ধরা যাক, যেটা আমার ইউজার বলছে ওকল্যান্ড কস্টকোতে ওই ব্র্যান্ডের 4টা মিল্ক আমার লাগবে। সো সে চলে গেল, অ্যাকচুয়ালি ইউজার তো ওকল্যান্ড কস্টকো বলবে না, ইউজার বলবে কস্টকো থেকে আমার 4টা মিল্ক লাগবে, $30 দাম যেটা। সো ড্রাইভার যখন কিনবে, সে ওকল্যান্ড কস্টকো থেকে কেন কিনবে? কারণ ড্রাইভারের কাছে একটা কার্ড আছে, ড্রাইভার নিজের পার্সোনাল ক্রেডিট কার্ড ইউজ করে দুধগুলা কিনবে না, সে তাকে ইনস্টাকার্ট মার্কেটার ইস্যু করা একটা কার্ড দিয়ে দিছে। সো ইনস্টাকার্ট এরকম মার্কেটার কাছ থেকে ধরা যাক 1 মিলিয়ন কার্ড নিল, পুরো আমেরিকার বিভিন্ন জায়গায় বা কানাডাতে তারা এই কার্ডগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছে তারা যখনই কোনো একটা ড্রাইভার ইনস্টাকার্টের সাথে রেজিস্টার করতেছে, তখন তাকে একটা কার্ড দিয়ে দিচ্ছে। ওই কার্ডে কিন্তু ড্রাইভারের নাম নাই, কারণ জানে তো না কে কখন এই কার্ডটা ইউজ করবে। ওখানেই মার্কেটার পাওয়ার বা ইস্যুয়ার প্রসেসরদের পাওয়ার আসতেছে যে
আমরা প্রোগ্রামেবল কনফিগারেবল কার্ড ইস্যু করি ভার্সেস ব্যাংকগুলো যখন আপনাকে কার্ড দিবে ওখানে আপনার নাম লেখা থাকবে, তার মানে কেওয়াইসি, নো ইওর কাস্টমার, পাস করতে হয়েছে আপনাকে বিফোর ইউ গট দিস কার্ড। ভার্সেস এই কার্ডটা যে ড্রাইভার পাচ্ছে, আজকে ড্রাইভার এ কালকে ড্রাইভার বি, সো ইউ ক্যানট নো হু ইজ দ্য ওয়ান। কিন্তু যেই ড্রাইভার আজকে ডিউটিতে থাকতেছে তার কার্ডটা আজকে অ্যাক্টিভ, আপনি করে দিলেন এবং তাকে জিপ কোড সেট করে দিলেন, এই এরিয়ার মধ্যে শুধু কিনা কেনাকাটা করতে পারবা। সো দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং ইন স্টেপ 2। সো ইনস্টাকার্টের ড্রাইভার গিয়ে ওকল্যান্ড ক্রস করতে গিয়ে ওই 4টা দুধ কিনে আপনার পয়েন্ট অফ সেলসে গিয়ে ওই কার্ডটা চার্জ করবে, মার্কেটার ইস্যু করা ইনস্টাকার্টের কো ব্র্যান্ডেড কার্ডটা। নাও সে যদি ওই 4টা মিল্কের বাইরে নিজের জন্য আরো 2টা কোক কেনে, যেটা আপনার ইউজার অর্ডার দেয় নাই, তাহলে এই ট্রানজাকশনটা কি হওয়া উচিত? রিজেক্ট হওয়া উচিত, কারণ দ্যাটস নট হোয়াই দিস কার্ড ইজ অনলি ফর দোজ 4 মিল, রাইট? সো ওখানে এই জাস্ট ইন টাইম ফান্ডিং এর ব্যাপারটা আমরা টের পাবো যে হাউ পাওয়ারফুল ইট ইজ। তো ধরা যাক এই ড্রাইভার ওই 4টা মিল্কি কিনে কার্ড সোয়াইপ করলো। সো এগেইন লাইক দি আর্লিয়ার পিকচার, ইট গোজ টু ভিসা অর মাস্টার কার্ড। ভিসা দেখলো বিন নাম্বারটা প্রথম 6টা নাম্বার, ও এটা মার্কেটার ইস্যু করা কার্ড। সো স্টেপ 3 থেকে ভিসা স্টেপ 4 এ ফরওয়ার্ড করে দিল মার্কেটার কাছে ইস্যুয়ার প্রসেসে। এখন মার্কেটা অনেকগুলো বিজনেস রুল রান করে। প্রথম হচ্ছে এটাকে আমার, এই ট্রানজাকশনটাকে আমার প্রসেস করা উচিত কিনা, আমারই কার্ড কিনা, হ্যাঁ। সো আফটার এ সেট অফ রুলস আর এক্সিকিউটেড, তারপর কোনো রিস্ক আছে কিনা, ফ্রড আছে কিনা, তারপর মার্কেটা দেয়ার আর 2 ওয়েজ ইউ ক্যান ডু ইট, যেটা আমরা একটু আগে স্টারবাকস এক্সাম্পল দিলাম। মার্কেটা ক্যান অ্যাপ্রুভ আর রিজেক্ট রাইট অ্যাওয়ে, অর আমরা যে এক স্টেপ ফার্দার ডিপ কোলাবোরেশনে পার্টনারশিপে চলে গেছি থ্রু জাস্ট ইন টাইম ফান্ডিং, হচ্ছে আমরা এই ইনস্টাকার্টের সাথে উইল ওপেন এ চ্যানেল যে ওকে, এই রিকোয়েস্টটা আমি অ্যাপ্রুভ বা রিজেক্ট নিজে না করে আই ওয়ান্ট সাম অ্যাডিশনাল ভ্যালিডেশন ফ্রম ইনস্টাকার্ট। সো রিকোয়েস্টটা আমরা তখন ইনস্টাকার্টকে ফরওয়ার্ড করে দিই, যেটা আমি স্টেপ 5 এ এখানে দেখাচ্ছি, ম্যানেজড প্রোগ্রাম। সো যখন কেন ইনস্টাকার্ট, যদি এটা গ্রাব আপ হতো মার্কেটা উড ফরওয়ার্ড টু গ্রাব হাব অ্যান্ড সো অন, ডিপেন্ড অন কার কার্ড ইউজ হচ্ছে সেই ম্যানেজ প্রোগ্রামের কাছে রিকোয়েস্টটা যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে মার্কেটার ডেটাবেজে আমরা জানি না অ্যাকচুয়ালি 4টা মিল্ক অর্ডার দেয়া হয়েছে কিনা। আমরা জানি এই কার্ডটার ডিটেল, এই কার্ডে কত ডলার পর্যন্ত চার্জ করার নিয়ম আছে, কোন কোন সময় এটা কার্ডটা অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ থাকবে, অল দিস ডিটেলস আমাদের কাছে আছে। কিন্তু ওই 4টা মিল কি কি অর্ডার দেওয়া হয়েছে কিনা এটা তো আমাদের ডেটাবেজে নেই, এটা হচ্ছে ইনস্টাকার্টের ডেটাবেজে। সো জাস্ট ইন টাইম ফান্ডিং যেটা করে যে আমি অ্যাপ্রুভ বা রিজেক্ট ডিসিশনটা নেওয়ার আগে আমি রিকোয়েস্টটা ফরওয়ার্ড করে দিলাম ইনস্টাকার্টের কাছে, ওকে আমি ডিসিশনটা নিতে দিই। সো জয়েন্টলি ইস্যুয়ার প্রসেসর এবং যে অরিজিনাল যে প্ল্যাটফর্ম, যে ইনস্টাকার্ট, যারা এই পুরো ট্রানজাকশনটা ইনিশিয়েট করার চেষ্টা করতেছে, আমরা জয়েন্টলি ডিসিশনটা নিব। আমরা যদি আমাদের বিজনেস রুল এবং তাদের বিজনেস রুল দুটোই যদি পাস করে, অনলি দেন দ্য ট্রানজাকশন উইল বি অ্যাপ্রুভ। সো যেটা হয়, যখন ইনস্টাকার্টের কাছে যায়, ইনস্টাকার্ট দেখবে আচ্ছা এই ড্রাইভার কি এখন অ্যাক্টিভ নাকি ফ্রড, এই নাকি এই ড্রাইভার কি ওকল্যান্ডে থাকার কথা নাকি নিউ ইয়র্কে, নিউ ইয়র্কের ড্রাইভার ওকল্যান্ডে কেন চার্জ করতেছে, যদি এরকম হয়। তারপর ও কি 4টা মিল্কি অর্ডার দিয়েছে নাকি আর সাথে আবার এই 2টা কোক থেকে আসলো, এটা তো আমার ডেটাবেসে তো দেখতেছি এই ইউজার শুধু 4টা মিল্ক অর্ডার করছে। এরকম আপনি অনেক কিছু, বা এই ড্রাইভারের যে লোকেশন, ওই লোকেশনে শুধু সেইফওয়ে আর টার্গেটে তার কেনার পারমিশন আছে, তার তো কস্ট থেকে কেনার পারমিশন নাই। সো হোয়াই শুড আই অ্যাপ্রুভ ইট? সো অল দোজ রুল ইনস্টাকার্ট নিজে চেক করবে, তার মতো তার নিজস্ব বিজনেস লজিক, কাস্টম বিজনেস লজিক, যেটা কখনই কমন বা জেনেরিক হবে না। ডোরড্যাশের বা গ্রাব হাবের অথবা স্কোয়ারের লজিক মার্কেটার জানবে না, প্রত্যেকের নিজস্ব বিজনেস লজিক, রাইট? উই লেট দেম রান দেয়ার বিজনেস রুল অ্যান্ড টেল আস দ্যাট ইয়েস আমাদের বিজনেস রুল পাস করছে। ইনস্টাকার্ট উইল টেল আস ফ্রম আওয়ার সাইড উই আর সেফ অ্যাবাউট দিস ট্রানজাকশন। বলার পর তখন যেই কার্ডটা ড্রাইভারের কাছে আছে ওটা অ্যাকচুয়ালি একটা $0 প্রিপেইড কার্ড, মার্কেটার যেটা দিছে। তার মানে ওই কার্ডটা ড্রাইভার চাইলেও নর্মালি অন্যান্য কাজে ইউজ করতে পারবে না, আদার দেন ওই ইনস্টাকার্টেরই কোনো ইউজারের একটা অর্ডার ছাড়া। সো এই কার্ডে তো এখন কোনো টাকা নেই, $0 আমরা এমন ভাবে দিছি। আমরা তখন যেটা করি যে ওকে, তারা তার এই ট্রানজাকশনটা অ্যাপ্রুভ করা যায়, আমাদের রুল এবং ইনস্টাকার্টের রুল পাস করছে। তখন এই ইস্যুয়ার প্রসেসর বা মার্কেটা ইনস্টাকার্টের জন্য ইস্যুয়ার ব্যাংকে যেই ফান্ড আছে ওই ফান্ডের
থেকে এই $30 ইনস্ট্যান্টলি ট্রান্সফার করে, এই মানি মুভমেন্ট হচ্ছে না, সবই লজিক্যাল আর কি, বেসিক্যালি জাস্ট সাম লেজার আপডেট। লজিক্যালি $30 এই প্রিপেড কার্ডটাতে তখন ভরে দিবে, দিয়ে ভিসাকে বলবে অ্যাপ্রুভ করে দাও, আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। ভিসা দেখবে ফান্ড আছে, সো $30 ইমিডিয়েটলি ট্রান্সফার করে $30 ইমিডিয়েটলি মাইনাস হয়ে কার্ডটার ব্যালেন্স আবার $0 হয়ে গেল। দ্য ট্রানজেকশন গোজ ব্যাক টু দ্য ড্রাইভার। ড্রাইভারের এই পয়েন্ট অফ সেলস কস্টকো লোকেশন, ওকল্যান্ড লোকেশন বললো যে ইয়েস ইউ আর অ্যাপ্রুভড, তুমি নিয়ে নাও। তারপর ড্রাইভার মিলগুলো নিয়ে আপনার বাসায় দিয়ে আসলো। তো ওই জায়গাটাতেই এই জন্য দেখবেন স্টেপ 4 আর 6 দুইটাতেই আমি মার্কেটা বা ইস্যুইং প্রসেসে দেখিয়েছি। বাট বেসিক্যালি এই যে স্টেপ 4, 5 আর 6 মার্কেটা আর ইনস্টাকার্টের যে যৌথভাবে বিজনেস রুল ভ্যালিডেশন, এই অংশটা হচ্ছে পাওয়ারফুল, বা আমরা ইন্ট্রোডিউস করি প্রথম, এখন অন্যান্য কোম্পানিগুলো করতেছে, আমরা বলতেছি জাস্ট ইন টাইম ফান্ডিং অর জিট ফান্ডিং, এই জিনিসটাকে বলে। ইটস ভেরি রেভলিউশনারি। এবং আপনার তাহলে যেটা সুবিধা হচ্ছে যে আপনার আগে থেকে কার্ডে টাকা থাকা লাগবে না। সো যতক্ষণ আপনার অ্যাকাউন্টে টাকা থাকতেছে, ইনস্টাকার্টের অ্যাকাউন্টে, আপনি হয়তো কিছু ইন্টারেস্ট পাচ্ছেন। দেয়ার আর লট অফ আদার বেনিফিটস অফ not giving money ahead of time, right? Only at real time you give the money, transfer the money. So that is one of the thing আমরা মার্কেটার ইয়ে করতেছি। তো আমাদের হাতে যেহেতু বেশি সময় নেই, আমি পরের স্লাইড গুলো খুব কুইকলি চলে যাব। ইটস জাস্ট জিট ফান্ডিং এর বেনিফিট, যেটা আমি ওই আগের পিকচারটাতে দেখিয়েছি কুইকলি এখানে, যে এটা পেমেন্ট অথরাইজেশন ডিসিশন মেকিং এ হেল্প করে। ফান্ড অনলি ট্রান্সফারস এট রিয়েল টাইম, সো ম্যাক্সিমাম টাইম ফান্ড আমাদের কাস্টমাররা, আমরা তো বিজনেস টু বিজনেস, ইনস্টাকার্ট বা ডোরড্যাশ বা স্কোয়ার, তারা তাদের অ্যাকাউন্টেই ম্যাক্সিমাম টাইম ফান্ডটা রাখতে পারতেছে। ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট ইজি, আপনার আগে থেকে কার্ড দিয়ে দিতে হচ্ছে না, টাকা দিয়ে দিতে হচ্ছে না। প্রিপেড কার্ডে যেমন গিফট কার্ডে আপনি $100 দিয়ে গিফট কার্ড কিনলেন, তার মানে আপনার ওয়ালেট থেকে টাকা আগেই চলে গেল, রাইট? আর এটা হচ্ছে একদম যখন দরকার তখনই, ট্রানজাকশনের সময় যতটুকু দরকার শুধু ততটুকু টাকাই আপনার দিতে হচ্ছে, আগে থেকে আপনার আপফ্রন্ট কোনো টাকাই দিতে হচ্ছে না। দিস আর সাম অফ দি বেনিফিটস অফ জিট ফান্ডিং। যদি এই বেনিফিট গুলো আমাদের কাছে স্মল মনে হতে পারে, একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে every cent staying in their bank every day is a big deal. Basically, that's the whole of their business. They make money out of it. তো আমি এই অংশগুলো একটু সময়ের স্বল্পতায় স্কিপ করব, বাট একটা জিনিস আমি বলতে পারি যে ওয়ান অফ দি থিংস, এই অ্যাকোয়ারার প্রসেসর আর ইস্যুয়ার প্রসেসর কার্ড নেটওয়ার্কের সাথে যে কমিউনিকেশন করে, এটা ইট হ্যাজ টু বি ভেরি সুপার ফাস্ট কমিউনিকেশন, লাইক যে ট্র্যাডিশনাল রেগুলার ইন্টারনেট বেস কানেকশন আপনার আইএসপির উপর ডিপেন্ড করে যদি করেন, তার চেয়ে ওই নেটওয়ার্ক গুলা ম্যান্ডেট করে যে ইউ হ্যাভ ডেডিকেটেড server to server connection between the issuer processor and bank. Similarly, acquired processor, not bank, and the card network like Visa. তাহলে কি ট্রানজেকশন টাইম অনেক ফাস্টার, অনেক রিলায়েবল, কারণ এটা যেহেতু মানি মুভমেন্টের ব্যাপার, টাকা পয়সার ব্যাপার, সো টলারেন্স লেভেল ইজ ভেরি লো। তো ওই কারণে এই ISO 8583 একটা স্ট্যান্ডার্ড, যেটা এই যে এই কমিউনিকেশন, এই পুরো পেমেন্ট ইকোসিস্টেমে যারা ইনভলভ, তারা একজন আরেকজনের সাথে কিভাবে কমিউনিকেট করবে, অ্যাকোয়ারার প্রসেসর কিভাবে ভিসার সাথে কানেক্ট করবে, ভিসা কিভাবে মার্কেটের সাথে কানেক্ট করবে, এই স্পেসিফিকেশন গুলা একটা স্ট্যান্ডার্ডাইজেশন দেওয়া হচ্ছে এই ISO 8583 তে। অনেক ধরনের আছে, আপনি ইভেন এটিএম মেশিনে যে আপনি টাকা তুলতেছেন কিভাবে করবেন, অল দিস আর কাভার্ড আন্ডার দিস standards, many different sections. So this is a very important one. So one of the Java-based implementation of this ISO 8583 is JPOS. It's the most common ISO 8583 implementation that I see people use. There are a few others, none of them are really very popular. So JPOS is the one. It's a open source library or framework. আমরাও মার্কেটার JPOS এর উপর একটা র্যাপার তৈরি করেছি, আমরা জিনিসটাকে বলি জেকার্ড, বাট হচ্ছে ISO 8583 implementation for issuer processors আমরা যে জিনিসটা করি। বাট JPOS supports not only issuer processor part, anything around ISO 8583, other part also you can use it. তো সময়ের স্বল্পতে আমি আর খুব ডিটেইলে যাব না এখানে। I think majority of the thing I have already covered. Maybe let me just quickly see. Yeah. I think, yeah. We have a question. Sure. Thank you. Questions. কোশ্চেনটা হচ্ছে যে why PIN is taken only in card
present, like CP mode, but not in card not present mode. Say instead of typing CVV, expiry date, etc. in payment process, payment page of e-commerce, why they simply not accept PIN online? ও আচ্ছা। সো প্রথমত হচ্ছে যে এই অ্যাকোয়ারার প্রসেসর বা ইস্যুয়ার প্রসেসর আমরা সব ধরনের ট্রানজেকশনই সাপোর্ট করি। তার মানে ইফ ইট ইজ সিপি বেসড ট্রানজেকশন, কার্ড প্রেজেন্ট ট্রানজেকশন ভার্সেস সিএনপি ট্রানজেকশন, কার্ড নট প্রেজেন্ট ট্রানজেকশন, উই সাপোর্ট বোথ। তা আমি যদি প্রশ্নটা বুঝে থাকি, এটা হচ্ছে যে এই যে ট্রানজেকশন, এই পেমেন্টের ডিটেলস গুলো যে আমরা ইউজারের কাছ থেকে কালেক্ট করছি, আমরা ওই সিভিভি কোডটা সব ক্ষেত্রে কেন নেই না, হয়তো মেইন আইডিয়াটা এরকম। তো ইফ আই গো ব্যাক এ লিটল বিট, যে আমি যে অনেকগুলো কার্ড টাইপ দেখিয়েছিলাম, লেট মি গো ব্যাক টু দ্যাট ওয়ান, যে চার্জ কার্ড, ক্রেডিট কার্ড, সিগনেচার ডেবিট কার্ড, পিন ডেবিট কার্ড, এটিএম কার্ড, প্রিপেড কার্ড, ওই জিনিসগুলো বলতেছিলাম। তো এদের একটা ডিফারেন্স হচ্ছে এরা বিভিন্ন নেটওয়ার্ক রেল ইউজ করে, বা পেমেন্ট রেল, মানে এই নেটওয়ার্ক বলতে যেমন এটিএম কার্ডের একটা নেটওয়ার্ক আছে। ধরা যাক এই আমেরিকাতে ধরা যাক 50টা ডিফারেন্ট এটিএম কার্ডের নেটওয়ার্ক আছে। কয়েকটা নেটওয়ার্ক তাদের নিজেদের মধ্যে এগ্রিমেন্টে আসলো যে আমার এটিএম মেশিনে যদি তোমার কোনো কার্ড ইস্যুয়ার, কার্ড হোল্ডার এসে চার্জ করে, তাকে আমি টাকা তুলতে দিব, ঠিক আছে? সো তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট। তারা যেই নেটওয়ার্কটা ইউজ করে, তারা একটা ডিফারেন্ট টাইপের ইন্টারচেঞ্জ ফি অ্যাপ্লাই করে। যেমন অনেক জায়গায় আপনি $100 তুলতে গেলেন, মেশিন $3 চার্জ করবে, সো তারা এক ধরনের ফি চার্জ করে। ভার্সেস আপনি যদি পিন ডেবিট কার্ড ইউজ করেন, আপনি আরেক ধরনের নেটওয়ার্ক ইউজ করতেছেন, বা সিগনেচার ডেবিট কার্ড, আপনি ভিসা, মাস্টার কার্ড অথবা ডিসকভার, এদের নেটওয়ার্কটা ইউজ করতেছেন। ওখানকার ইন্টারচেঞ্জ ফি অনেক লো কম্পেয়ার টু লেটস সে এটিএম কার্ড ফি। তো এক একটা পেমেন্ট রেল এক এক ধরনের নিয়ম দিয়ে দিল যে এই ধরনের কার্ডে আপনার সিভিভি ইউজ করতে হবে। আর এটা যদি অনলাইনে হয়, অনলাইনে আপনি এরকম ভার্চুয়াল কার্ড দিয়ে সিভিভি বেসড করতে পারেন, বা একটা জিনিস বলে 3D সিকিউর, তারা আরো সিকিউর করার চেষ্টা করতেছে। সো এই কিভাবে পেমেন্ট গুলা নিবে এবং প্রসেস করব, এটা ওভার টাইম ইভলভ করেছে। তো এক একটা কোম্পানি এক একটা জিনিস ফলো করে। যেমন নেটওয়ার্ক গুলা মেইনলি এই রুল গুলা সেট করে দেয় যে অ্যামাজন, তুমি আমাদের সাথে যদি ব্যবসা করতে চাও, অ্যামাজন ভিসা প্রাইম কার্ড ইউজ করতে চাও, তোমার সাইটে 3D সিকিউর এনাবল হইতে হবে, অথবা যেই কার্ড তোমার ইউজাররা ইউজ করবে ওটাই ইএমভি চিপ থাকতে হবে, রেগুলার ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ড হলে হবে না। তো আলটিমেট গোল হচ্ছে সবচেয়ে লেটেস্ট যে টেকনোলজিটা, ওটা সবাই ইউজ করবে। কিন্তু যেটা হয় যে আসলে তো তা হচ্ছে না। এখনো তো অনেক জায়গায় ক্যাশ ইউজ করে, এখনো চেক নেয়, এখনো ওয়্যার ট্রান্সফার করে, অনেকে এখনো শুধু রেগুলার ম্যাগনেটিক স্ট্রাইপ ডেবিট কার্ড ইউজ করে, এখনো ইএমভি চিপ পর্যন্ত যেতে পারেনি, কন্ট্যাক্টলেস কার্ডে যেতে পারেনি, বা টোকেনাইজড কার্ড, যেটা টোকেন বেসড কার্ড বা ডিজিটাল ওয়ালেট টোকেন মাত্র লোকজন ইউজ করা শুরু করছে। সো যেটা হয়, এটা ইটস বিকজ অফ একটা টেকনোলজি ইন্ডাস্ট্রিতে ক্যাচ আপ করতে অনেক সময় লাগে। তো ওয়েবসাইটের ক্ষেত্রে ওইটা সত্যি, সবাই ওই জিনিসগুলা একসাথে রাইট ওয়ে ইন্ট্রোডিউস করতে পারতেছে না আর কি। সো ইউ উইল সি ইন প্যারালাল 10-12 ধরনের ডিফারেন্ট টাইপের পেমেন্ট ট্রানজাকশন ইজ অ্যাক্টিভ অ্যান্ড দে আর টেকিং, বাট দি ওয়ার্ল্ড ইজ মুভিং মোর টুয়ার্ডস কন্ট্যাক্টলেস ডিজিটাল ওয়ালেট টোকেন, অথবা যদি ফিজিক্যাল কার্ড ইউজ করেন ইএমভি চিপ এনাবল কার্ডগুলার দিকে। উইথ ওভার টাইম উইল গেট দেয়ার, আনলেস সামথিং নিউ স্টার্টস কামিং লাইক ক্রিপ্টোকারেন্সি অর ব্লকচেইন, তখন আবার এই জিনিসগুলোর বদলে হয়তো লোকজন ওইগুলো ইউজ করা শুরু করবে বেশি। We are almost top of the hour, but we'll quickly take another question, which is MD Saifur Rahman asked question. সেটা হচ্ছে যে how do you scale your application? What tools, framework do you use on top of the JPOS? Right. So it's one of the largest challenges and one of the key differentiator between a good software company with others. So like many other companies, আমরা তো একটা ছোট মার্কেট, আমরা একটা স্মল স্টার্টআপ, আমরা 2010 এ শুরু করেছিলাম। 2015-16 থেকে we started getting bigger. তো আমাদের একটা মনোলিথ আছে, সিঙ্গেল টেনান্ট মনোলিথ। তার মানে আমাদের ইনস্টাকার্টের ডেটাবেস ইজ সেপারেট ফ্রম স্কোয়ার এর ডেটাবেস, সেপারেট ফ্রম গ্রাব হাব or Uber Eats and so on.
তো আমাদের 200-রও বেশি ক্লায়েন্ট প্রোগ্রাম আছে ইনস্টাকার্টের মতো। তো তার মানে আমাদের 200-রও বেশি ডিফারেন্ট ডাটাবেস আছে। তো যেমন আমরা এই প্রবলেমটা ফেস করি স্কোয়ারের সাথে, দে আর সো বিগ, আমাদের একটা ডেটাবেসে হচ্ছে না। তখন উই স্টার্টেড ডুইং ম্যানুয়াল শার্ডিং, রাইট? সো এটা হচ্ছে ডেটাবেস লেভেল শার্ডিং। তারপর আমরা এখন চিন্তা করতেছি যে হোয়াই ডোন্ট উই পিক সামথিং লাইক লেটস সে ককরোচ ডিবি অথবা Google Spanner. We'll probably pick something to scale both horizontally and vertically, but that is database level scaling. আমরা আমাদের যেই ডিস্ট্রিবিউটেড সিস্টেমটা, ওটা তো মনোলিথ, ওটা একটা জাভা, AWS এবং RDS বেসড মনোলিথ, রাইট? RDS MySQL we use mostly. তো ওটা আমরা কিভাবে স্কেল করব? সো উই স্টার্টেড অ্যান ইনিশিয়েটিভ টু ব্রেকিং ইট ডাউন ইনটু লট অফ মাইক্রোসার্ভিসেস। একটা এই যে পোস্ট বেসড সিস্টেমে তো অনেকগুলো জিনিস থাকে, যেমন আপনার ব্যালেন্স একটা অংশ, অথরাইজেশন একটা অংশ, চার্জ ব্যাক বা ডিসপিউট ম্যানেজ করা একটা অংশ, এরকম এই টোকেন বেসড ট্রানজাকশন ম্যানেজ করা আরেকটা অংশ। তো এরকম আমাদের হয়তো 60-70 মেজর ফিচার আছে এই জিনিসটার মধ্যে, যেটা আমরা 60 বা 70টা মাইক্রো সার্ভিসে ভাগ করে ফেলার ইনিশিয়েটিভ শুরু করেছি। দিস ইজ ওয়ান অফ দি ওয়ে ইউ ক্যান স্কেল বোথ দ্য সিস্টেম এন্ড দ্য টিম বা পিপল বা প্রসেস পার্ট, যে আপনার টিমটাও স্কেল করতে ইজি মাইক্রো সার্ভিস, আর আপনার সিস্টেমটাও স্কেল করতে ইজি। আপনি চাইলে মনোলিথে রেখেও করতে পারেন, আপনি যদি ঠিক মতো সুন্দরভাবে করেন। বাট আমরা দেখেছি ফ্রম এ ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ মাইক্রো সার্ভিস একটু ইজিয়ার, এই জন্য অধিকাংশ কোম্পানি এখন মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে চলে যাচ্ছে। ইন টার্মস অফ টেকনিক্যালি, অফকোর্স আপনি নতুন টেকনোলজিস গুলো ইউজ করবেন। যেমন মনে করেন আমরা EC2 ECS ক্লাস্টার ইউজ করতেছিলাম, আমরা এখন মুভ করতেছি EKS কুবারনেটিস ইন AWS। কুবারনেটিস পড গুলো ইউজ করা শুরু করবো। আমরা এখনো কুবারনেটিসে লাইভ হইনি, উই স্টার্টেড দ্যাট প্রজেক্ট, উই আর ওয়ার্কিং অন ইট। তারপর ধরেন আমরা যেমন ম্যাভেন বা ব্যাজেল বেস, ম্যাভেন বা গ্র্যাডেল বেস সিস্টেমের বদলে উই আর মুভিং টু মনোরিপো উইথ ব্যাজেল। তারপর আমরা জেসন HTTP উইথ জেসন এর বদলে gRPC উইথ প্রোটোবাফ বেসড মেসেজিং, উই উইল সাপোর্ট বোথ। বেসিক্যালি আমরা ওই জিনিসগুলো মুভ করতেছি। সো অ্যাজ এ কাটিং এজ টেকনোলজি যেগুলো আসতেছে আমরা ইভ্যালুয়েট করতেছি এগুলোকে আমরা আমাদের এই ফিনটেক সিস্টেমে অ্যাপ্লাই করবো কিনা। এবং যেহেতু আমরা ইঞ্জিনিয়ার হেভি কোম্পানি, আমরা স্টার্ট আপ, এতে ফান্ডিং ইজ নট এ প্রবলেম ফর আস। সো we scaling the system is a huge part. This is what is going to keep us ahead of our competitors, ahead for only 6 months, but our competitor will get there. So this is, you can say, one of the top most priority for the whole company. So definitely we invest a lot on this. থ্যাংক ইউ ভাইয়া, খুবই চমৎকার একটা সেশন হয়েছে। আমার ধারণা অডিয়েন্স স্পেশালি যারা এক্সপিরিয়েন্স তারা তো এই কন্টেন্ট গুলো বুঝতে পেরেছি, স্পেশালি যারা জুনিয়র, আপনারা হয়তো যারা ফ্রেশার, স্পেশালি আপনারা যারা শুরু স্টুডেন্ট, তারা এটলিস্ট ফিনটেক সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়েছেন। আমরা যখন হুট করে অর্ডার দিয়ে দিই কিভাবে আসলে মানি প্রসেস হয় ব্যাকগ্রাউন্ডে, সেই সম্পর্কে আমরা কিছুটা ধারণা জানতে পারলাম। আসলে খুবই চমৎকার। এছাড়াও স্পেশালি যারা জুনিয়র ডেভেলপার, তারা অনেক সময় জাভা যারা শিখতেছে তারা অনেক সময় জিজ্ঞেস করে যে জাভা আসলে কোথায় ব্যবহার হয়। দিস ইজ দ্য প্লেসেস ওয়্যার জাভা এক্সট্রিমলি ইউজড হয়। এই যে ভাই অনেকগুলো প্রসেসের মধ্যে কথা এখানে বললেন, এগুলো তো জাভা দিয়ে ডেভেলপ করা হয়। সো নাও ইউ হ্যাভ গেট সাম আইডিয়া হাউ ওয়্যার উই ক্যান ইউজ জাভা, রাইট? So thank you. It was an wonderful sessions. I'm sure everyone loved it, and অনেকেই already আমাদেরকে জানিয়েছেন যে it was an wonderful session. We really enjoyed your session. Thank you very much. Thank you, Bozlur, and thank you everyone audience. Yeah, take care. Okay, Allah Hafiz. So